হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের হলো 1 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস। তো আজকে হলো তোমাদের পড়াবো হলো যে আইসিটির বর্তমানকালীন কি কি মানে প্রয়োগ আছে, বুঝতে পারছো জিনিসটা? যে আধুনিক কালের ইউজেস গুলো কি কি, বা আধুনিক কালে আসলে আইসিটির বা কম্পিউটার রিলেটেড হলো কি কি জিনিসপত্র খুব ফেমাস হচ্ছে, তাই না? তো তাহলে শুরু করা যাক। তোমাদের এই আইসিটির রিসেন্ট ট্রেন্ডগুলো কি কি। প্রথমত হলো যে তোমাদের রিসেন্ট ট্রেন্ড বলতে কি বোঝায়, যে রিসেন্ট ট্রেন্ড, তাই না? রিসেন্ট ট্রেন্ড বলতে রিসেন্ট ট্রেন্ড বলতে কি বোঝাচ্ছে আসলে? রিসেন্ট ট্রেন্ডস বলতে বোঝাচ্ছে হলো যে রিসেন্টলি হলো আইসিটির কি কি জিনিসপত্র ফেমাস, তাই না? যেমন আইসিটি ক্ষেত্রে কিন্তু পুরোনো কালে কি কি ফেমাস ছিল, যেমন ট্রানজিস্টর হলো অনেক একটা রিসেন্ট ট্রেন্ড ছিল পুরোনো কালে, তাই না? সেটা 1960-70-এর দিকে। বর্তমানে কি ট্রানজিস্টর এতদিন ধরে আসতেছে এবং এত উন্নত হয়েছে যে এটা রিসেন্ট ট্রেন্ডের মধ্যে বলা যায় না, তাই না? ট্রানজিস্টরের বদলে বর্তমানে আসতেছে হলো বিভিন্ন আরো আরো উন্নত অন্যান্য জিনিসপত্র। তো তাহলে হলো রিসেন্ট ট্রেন্ড বলতে বোঝাই হলো যে আইসিটি নির্ভর সমাজ ব্যবস্থায় নতুনত্ব কি কি আসতেছে। প্রথমত হলো তোমরা এই সবাই যে জিনিসটা সবচেয়ে কমন ইউজ করে সেটা হলো চ্যাট জিপিটি, তাই না? চ্যাট জিপিটি বা এলএলএম, তাই না? তো এই জিনিসটা হলো তোমাদের আসলে একটা একটা আমব্রেলা প্রজেক্টের আন্ডারে, সেটা হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বুঝতে পারছো জিনিসটা? এআই এর আন্ডারে হলো এই জিনিসটা পড়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তাহলে কি জিনিস? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলা হলো কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে এমন একটা জিনিস, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটা জিনিস যেটার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, বা যেটা মানুষ না, কম্পিউটারে সীমাবদ্ধ, কিন্তু এর বুদ্ধিমত্তা হলো মানুষের মতো, সে মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে, মানুষের মতো সৃজনশীল। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সর্বপ্রথম আসে হলো জন ম্যাককার্থি 1956 সালে। বুঝতে পারছো জিনিসটা? আহ, অ্যালান টুরিংকে বলা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক। কারণ হলো টুরিং যে 1900 মানে টুরিং আসলে ফেমাস হয় হলো দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো সে হলো যে একটা টেস্ট দিয়েছিল, যে যেই টেস্টের জন্য হলো আহ, যেই টেস্ট মূলত নির্ধারণ করে যে কোন একটা প্রোগ্রামের নিজস্ব বুদ্ধিমত্তা আছে কিনা। বুঝতে পারছো জিনিসটা? হুম। তো এই টেস্টের মাধ্যমে হলো যে নির্ধারণ করা যায় যে কোনো একটা প্রোগ্রামের নিজস্ব বুদ্ধিমত্তা আছে কিনা। তো এই অ্যালান টুরিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আন্ডারে আচ্ছা, অ্যালান টুরিং আসলে খুবই ফেমাস মানুষ। তার হলো টুরিং মুভি একটা আছে, ইমিটেশন গেম। ইমিটেশন গেম হলো খুব ফেমাস একটা মুভি অ্যালান টুরিংকে নিয়ে। তো এটা এটা দেখতে পারো তোমরা, খুব ফেমাস একটা মুভি অ্যালান টুরিং আর কি। তো তাকে নিয়ে। তো কৃত্রিম বুদ্ধিমত্তার আসলে প্রয়োগ সমূহ কি কি, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় কিছু প্রয়োগ হলো, তোমরা খুব কমনলি যে জিনিসটা দেখতে পারতেছো সেটা হলো যে নলেজ বেস, তাই না? নলেজ বেস, নলেজ বেসে আসলে খুব বড় সড়ো প্রয়োগ আছে, তাই না? এরপরে হলো যে টিচিং, তাই না? শিক্ষা শিক্ষা। যেমন এখন কিন্তু খেয়াল করো যে আমরা যে কোনো প্রশ্ন তোমরা জাগলে কিন্তু চ্যাট জিপিটি জেমিনিকে জিজ্ঞেস করলে ইভেন বাংলাতেও তারা হলো তোমাদেরকে উত্তর দিতে পারবে, এতটাই উন্নত হয়েছে। বুঝতে পারছো জিনিসটা? এরপর আর কি কি আছে, নিউরাল নেটওয়ার্ক, তাই না? যে এমএল যেটা বলে, মেশিন লার্নিং অ্যালগোরিদম, তাই না? এমএল, মেশিন লার্নিং। এরপর হলো যে নিউরাল নেটওয়ার্ক। এমএল বল মেশিন লার্নিং অ্যালগোরিদম বলতে কি বোঝায়, যে যেগুলো হলো যে আনস্ট্রাকচার জিনিসকে স্ট্রাকচারড ওয়েতে উপস্থাপন করে, তাই না? যেমন মনে করো যে আনস্ট্রাকচার জিনিসটা কি হইতে পারে। সাপোজ মনে করো যে তোমাকে একটা প্যারাগ্রাফ দিয়ে বললো যে এই প্যারাগ্রাফের সামারাইজেশনটা কি, বা এই প্যারাগ্রাফ থেকে বলতে পারে যে এই মানুষটার এই ক্যারেক্টারের নামটা কি ছিল। বুঝতে পারছো জিনিস? সিমিলার টু হলো তোমরা যেমন ইংলিশে প্যাসেজ পড়ছো না, যে একটা প্যাসেজ দেয় এরপরে বিভিন্ন অবজেক্টিভ দেয়। মেশিন লার্নিং জিনিসটা হলো কাইন্ড অফ তোমাদের এইরকম আনস্ট্রাকচার জিনিস থেকে স্ট্রাকচার জিনিসে পরিণত করে। বুঝতে পারছো জিনিসটা? যেমন মনে করো তোমাদের কাছে 1000 ছবি আছে, আরেকটা ছবি দিয়ে বলতে পারে যে এই ছবিটার মতো দেখতে আরেকটা ছবি দাও। বুঝতে পারছো জিনিসটা? এগুলো হলো বেসিক্যালি আনস্ট্রাকচার জিনিসকে স্ট্রাকচার্ড ওয়াইতে স্থাপন করে হলো কিছু ক্যালকুলেশন করে।
তো মেশিন লার্নিং এর একটা পার্ট হলো নিউরাল নেটওয়ার্ক। তো তোমরা যে বিভিন্ন এলএলএম ইউজ করো না, তাই না, এলএলএম যেগুলোকে বলা হয়, তাই না, চ্যাট জিপিটি বা জেমিনি, তাই না, এগুলো হলো এটার আন্ডারেই পড়ে, চ্যাট জিপিটি, জেমিনি, তাই না। জিপিটি, এই যে চ্যাট জিপিটির জিপিটি কই থেকে আসছে? জিপিটি হলো একটা মেশিন লার্নিং, সরি, নিউরাল নেটওয়ার্কিং মডেল, যেটা হলো গুগল উদ্ভাবন করছে, বুঝতে পারছো জিনিসটা। জিপিটির পূর্ণ রূপে মনে হয় এখনো গুগল নামটা আছে, দাঁড়াও দেখি। জিপিটি, না, জেনারেটিভ প্রি ট্রেনিং ট্রান্সফর্মার। এনিওয়ে, এই ট্রান্সফর্মারের হলো একটা বিশাল বড় পেপার আছে, ওই দিকে আমরা না যাই। বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো যে বেসিক্যালি বুঝেছিল তাদের বিশাল একটা নলেজ বেস থাকবে, যেই নলেজ বেসটাকে ইউজ করে হলো তারা নতুন নতুন সিদ্ধান্ত নিতে পারবে, বুঝতে পারছো জিনিসটা, এইরকম একটা এন্টিটিকে বোঝায়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় কোথায় ইউজ করা হয়? ফার্স্ট অফ অল একটা প্রয়োগ হলো যে এক্সপার্ট সিস্টেম। এই সিস্টেমটা হলো অনেক এক্সপার্ট হবে, তোমাদের যে কোনো ডিসিশন টিসিশন এসবের ব্যাপারে এক্সপার্ট হবে। লার্নিং সিস্টেম, এই জিনিসটা হলো যে তার নিজস্ব অনেক লার্নিং ক্যাপাবিলিটি থাকবে, যেগুলো সে অন্যদের সাথে শেয়ার করতে পারবে। আরেকটা হলো ফাজি লজিক। ফাজি লজিক আসলে কাইন্ড অফ এমএল এর আন্ডারে পড়ে। ফাজি লজিক বলতে আসলে কি বোঝায়? মনে করো যে তোমাকে বললো যে ইজ ইট রেইনিং, বুলিয়ান লজিকে জিনিসটা কিভাবে হবে বলো দেখি, ইয়েস অর নো, তাই না? এটা হলো কি বুলিয়ান লজিক। এখন ফাজি লজিকে তাহলে জিনিসটা কিরকম হবে? তাহলে ফাজি লজিকে আসলে প্রবাবিলিটি দিবে, কাইন্ড অফ প্রবাবিলিটি দিবে, বা মনে করো যে একটা নাম্বার দিবে 0 থেকে 1 এর মধ্যে। এখানে যদি বললাম যে মোস্ট লাইকলি এটার প্রবাবিলিটি বললাম হলো 30.3, 0.3 বললাম। এরপরে বললো যে মেবি, এটা প্রবাবিলিটি বললাম যে মনে করো যে হলো 0.4, বা নাম্বারিং করলাম। আরেকটা হলো যে মোস্ট লাইকলি নো, মোস্ট লাইকলি নো, এটা বললাম যে 0.9। বুঝতে পারছো জিনিসটা, এটাকে বলা হলো ফাজি লজিক। তো ফাজি লজিক বেসিক্যালি হলো যে তোমাদের বুলিয়ান অ্যান্সার না দিয়ে, যে সব কিছুতে হলো তোমাদের একটা মানে 8-10টা পসিবল চয়েস থাকবে, 8-10টা পসিবল চয়েসের নাম্বারিং করবে, যেটা হলো সবচেয়ে লাইকলি। ইজ ইট রেনিং, এখানে হলো যে মোস্ট লাইকলি নো বলা মনে হতে সবচেয়ে বেশি প্রবাবিলিটি না, তার মানে আমরা ধরে নিতে পারি যে খুব সম্ভবত বৃষ্টি হচ্ছে না, যার যেহেতু এটাই সবচেয়ে বেশি। ক্লিয়ার জিনিসটা? ফাজি লজিক হলো জিনিসটা এরকমই, যে ইয়েস নোতে অ্যান্সার না দিয়ে এরকম একটা নাম্বার অ্যান্সার দিবে অনেকগুলো চয়েসের মধ্যে। তো ওই ফাজি লজিকের ডিজাইনে আসলে তোমাদের বিভিন্ন এমএল মডেল খুব সুন্দর কাজ করে। তোমাদের অ্যাকচুয়ালি এই যে বিভিন্ন এলএলএম ইউজ করো না, এলএলএম এর মধ্যে কিন্তু অনেক ফাজি লজিক জিনিসপত্র ইউজ করা হয়। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি, সাপোজ মনে করো তোমরা চ্যাট জিপিটিকে একটা জিনিস জিজ্ঞেস করলা, সে কিন্তু যেটা উত্তর তোমাদেরকে দেখাচ্ছে সেটা কিন্তু অরিজিনালি জেনারেট করে না। ব্যাক এন্ডে সে হয়তো 2-3টা বা 5টা অ্যান্সার জেনারেট করছে, এবং সবগুলো অ্যান্সার হলো কোনটা অ্যাপ্রোপ্রিয়েটলি তোমাদের মানে কোয়েরিকে অ্যান্সার দিচ্ছে, এটা একটা নাম্বারিং করে, যে এই না এটা হলো যে মোটামুটি 90% কভার করে, এটা হলো 70% কভার করে, এইভাবে নাম্বারিং করে। তো ব্যাক এন্ডের হলো যে সিস্টেম থাকে, তারা হলো চয়েস করে যে ম্যাক্সিমাম যে নাম্বারটা সেটা হলো জেনারেট করে তোমাদেরকে দিতে। বুঝতে পারছো জিনিসটা? আবার এমন হইতে পারে যে কম নাম্বারের একটা দিতেছে, মানে এগুলোর অনেক মানে ভেরিয়েশন আসে, জানি। তো নিউরাল নেটওয়ার্ক জিনিসটা হলো যে নিউরাল নেটওয়ার্ক আসতেই হলো যে মানুষের নিউরন থেকে, তাই না? যে মানুষের নিউরন কিভাবে কাজ করে, তাই না? মানুষের নিউরন হলো তাদের মানে সিনাপস বা কানেকশনের ভিত্তিতে কাজ করে, তাই না? একটা নিউরন কিছু তথ্য রাখে, আরেকটা নিউরনের সাথে এভাবে কানেক্ট করে করে অনেকগুলো নিউরন এভাবে কানেক্ট করে আমাদের ব্রেনটা তৈরি হয়, তাই না? বিলিয়ন বিলিয়ন নিউরন, তাই না? মানুষের ব্রেনে এত বেশি নিউরন আছে, চিন্তা করা যায় না। তো এই যে বিভিন্ন যে চ্যাট জিপিটি বা এলএলএম, এগুলো আসলে একই মানে কনসেপ্টের উপর তৈরি। মানুষের ব্রেনের নিউরন যেমন র্যান্ডমলি কানেকশন তৈরি করতে পারে, নিউরাল নেটওয়ার্কে আসলে র্যান্ডমলি কানেকশন তৈরি করতে পারে না, লেয়ার বেস কানেকশন তৈরি করে। বুঝতে পারছো জিনিসটা? এরকম বিভিন্ন লেয়ার থাকে, এই লেয়ারের সাথে এই লেয়ারের, এই লেয়ারের সাথে এই লেয়ারের, এইভাবে কানেকশন তৈরি করে। বুঝতে পারছো জিনিসটা? এইভাবে একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি হয়। তো এইখানে হলো মনে করে ইনপুট যায়, এই নিউরন থেকে ইনপুট বের হয়ে আসে। ক্লিয়ার জিনিসটা? এগুলো হলো নিউরাল নেটওয়ার্ক, এগুলো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ। তো চ্যাট জিপিটি বা জেমিনি এইসব মডেলের মানে নিউরন এইরকম এগুলোকে হলো এগুলো নিউরাল নেটওয়ার্কের নাম্বার কত, বিশাল বড় নাম্বার, 100 বিলিয়ন খুব ইজিলি ক্রস করে যায়। বুঝতে পারছো জিনিসটা?
তারপরে মানুষের ব্রেনের মতো হতে পারে না। কারণ কি, মানুষের ব্রেন আসলে কানেকশন অনেক বেশি দিতে পারে, কিন্তু এগুলোর কানেকশন আসলে খুব লিমিটেড। তার উপর আবার মানুষের ব্রেনের নিউরন সংখ্যাও খুব সম্ভবত অনেক বেশি এগুলোর তুলনায়। এনিওয়ে, এরপরে জেনেটিক অ্যালগোরিদম, ইন্টেলিজেন্ট এজেন্ট কিন্তু অলরেডি তোমরা হলো এলএলএম এর মাধ্যমে পরিচিত হয়ে গেছো, তাই না? তো ইন্টেলিজেন্ট এজেন্ট বলতে কি বোঝায়, যে যেসব এজেন্ট হলো তোমাদের কাজ করে দিতে পারে। যেমন মনে করো যে তোমাদের হসপিটালের একটা ডক্টর এজেন্ট রাখতে পারে কয়েকদিন পরে, তাই না? যেখানে হলো যে তোমার বেসিক জ্বর সর্দি লাগছে, তুমি বললো যে আমার 3 দিন ধরে জ্বর জ্বর লাগতেছে, প্রথম দিন 98, পরের দিন 99, এরপরের দিন 102, আমার হাতে কনুয়ে ব্যথা, মাথায় ব্যথা। দেন ডক্টর সাজেশন দিতে পারে যে তুমি তাহলে এই ওষুধটা খাও, 2 দিনের মধ্যে না সারলে একটা মানে ফিজিক্যালি এসে একটা টেস্ট করে এরপরে হলো কাজ কাজ করো, তাই না? ওই যে তুমি যদি চ্যাটের মাধ্যমে যদি কাউকে এইভাবে জিজ্ঞেস করতে পারো, ওইটাকে হলো ইন্টেলিজেন্ট এজেন্ট, বুঝতে পারছো? ইনিশিয়াল কিছু কাজ টাজ করতেই পারে। যাই হোক, এগুলো হলো বুদ্ধিবৃত্তিক এআই। এটা হলো রোবোটিক্সেও কিন্তু এআই এর প্রয়োগ আছে। তো রোবোটিক্স আসলে এআই আমূল একটা পরিবর্তন করবে। কারণটা হলো যে রোবোটিক্স জিনিসটাতে একটা বড়সড় বটলনেক ছিল হলো যে মানে রোবট হলো এখন ফিক্সড সিস্টেমে কাজ করতো। তো এই এলএলএম এর মতো একটা জিনিসপত্র আসার পরে কি জিনিস হলো, রোবটকে আসলে ব্রেন দেওয়া পসিবল, যে তারা চিন্তা করবে যে এখানে এই কাজটা করলে ওইটা হবে, ওইটা করলে ওইটা হবে। বুঝতে পারছো জিনিসটা? ট্যাকটিলিটি, ডেক্সটেরিটি, লোকোমোশন, নেভিগেশন, এগুলো আসলে এই রোবোটিক্সের আন্ডারেই পড়ে। বুঝতে পারছো? নেভিগেশন মানে তো বুঝতে পারতেছো যে কোন রাস্তা দিয়ে কোন দিকে গেলে কি হয়, এই টাইপের জিনিসপত্র। তো ন্যাচারাল ইন্টারফেস, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্পিচ রেকগনিশন, ভার্চুয়াল রিয়েলিটি, তাই না? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, স্পিচ রেকগনিশন, তুমি যদি চ্যাট জিপিটিকে তুমি বাংলিশ ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করো, সে বাংলিশে উত্তর দিতে পারবে। বুঝতে পারছো জিনিসটা? এগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। তো স্পিচ রেকগনিশন, তাই না? যে কোন তুমি যে বাংলিশে কথা বললা, এটা হলোতে যে সে রেকগনিশন করলো যে আচ্ছা ওই ল্যাঙ্গুয়েজে কথা বলছে, এগুলো হলো স্পিচ রেকগনিশন। এনিওয়ে, এই কৃত্রিম বুদ্ধিমত্তার এরকম অনেকগুলো প্রয়োগ আছে। কৃত্রিম বুদ্ধিমত্তার পরে হলো যে জিনিসটা আসে সেটা হলো যে রোবটিক্স, তাই না? এআই এর পরে আসবে হলো যে নেক্সট রিসেন্ট ট্রেন্ডের মধ্যে আসবে হলো রোবটিক্স। রোবটিক্স আসলে খুব বড় একটা জিনিস হইতে যাচ্ছে নেক্সট 5 থেকে 10 বছরের মধ্যে। তো রোবটিক্সের জিনিসপত্র আসলে কি কি থাকতে পারে? রোবটিক্স বলতে আসলে বোঝাই হলো এমন একটা স্টাডি যারা হলো রোবটের চলাফেরা, আহ, কাজকর্ম এসব নিয়ে গবেষণা করে। বুঝতে পারছো জিনিসটা? এটা হলো রোবোটিক্সের ক্ষেত্র। তো রোবোটিক্সের প্রচুর প্রয়োগ আছে। কিভাবে? অলরেডি কিন্তু রোবোটিক্স প্রচুর ইউজ করা হয়, এমন না যে রোবট নাই। বুঝতে পারছো জিনিসটা? যেমন তোমাদের অনেক কোম্পানি আছে, যেমন ইনটিউটিভ সার্জিক্যাল। এরা হলো, এই কোম্পানিটা হলো রোবট তৈরি করে যারা হলো সার্জারি করতে পারে। বুঝতে পারছো জিনিসটা? যারা ভিডিও আছে কিনা দেখি, ইনটিউটিভ সার্জিক্যাল রোবট। বুঝতে পারছো? এটা হলো দা ভিনসি রোবট, ইনটিউটিভ সার্জিক্যালের। বুঝতে পারছো জিনিসটা? তো খেয়াল করছো যে ডক্টর এখানে একজনই, কিন্তু এই রোবট হলে সার্জারিটা করে ফেলতেছে। এগুলো হলো এত প্রিসিশনের রোবট। তো এই জিনিসগুলো হলো এই যে এখানে আরেকটা সুন্দর ছবি দিচ্ছে, দেখছো? রোবট কিন্তু অপারেশন করে ফেলতেছে, মানুষের কিন্তু এখানে কিছু করতেছে না। তো এই জিনিসগুলো হলো যে রোবোটিক্সের অলরেডি প্রয়োগ আছে, কিন্তু এগুলো হলো ফিক্সড ডোমেইনে। এমন এইরকম আরো রোবটের প্রয়োগ আছে হলো যে তোমার বিভিন্ন বড় বড় কোম্পানির ইনভেন্টরি ম্যানেজমেন্টে, তাই না? অ্যামাজন মনে করো যে এক একটা ইনভেন্টরি হয় হলো বিশাল সাইজের। সাপোজ মনে করো ঢাকা ইউনিভার্সিটির যত বড় বিশাল একটা ক্যাম্পাস না, এরকম একটা বিশাল ক্যাম্পাস হলো একটা ইনভেন্টরির সাইজ হইতে পারে অ্যামাজনে। তো এইখানে হলো তোমাদের রোবট প্রচুর ইউজ করা হয়, যে এই জায়গা থেকে ওই জায়গায় জিনিস নিয়ে যাওয়া, ওইভাবে সাজায় রাখা, সর্টিং করা। বুঝতে জিনিসটা? রোবোটিক্সের অলরেডি প্রয়োগ আছে, কিন্তু জিনিস হলো যে খুব লিমিটেড। লাইক ওদের মুভমেন্ট লিমিটেড, ওদের কাজকর্ম লিমিটেড, মানে প্রোগ্রাম করে যতটুকু করা যায় ততটুকুই। কিন্তু এই রোবোটিক্স জিনিসটাকে আরো সামনে হলো এক্সটেন্ড করা পসিবল। এক্সটেন্ড করা কিভাবে পসিবল? যেমন তোমরা মানে অটোমেটিক ড্রাইভিং এর নাম শুনছো না? বুঝতে পারছো জিনিসটা? অটোমেটিক ড্রাইভিং এ, তাই না? অটোমেটিক ড্রাইভিং জিনিসটা আসলে কাইন্ড রোবোটিক্স, তাই না? কারণ কি, খেয়াল করো, একটা ক্যামেরার মাধ্যমে তাদের মানে পরিবেশের অবস্থা নেওয়া লাগতেছে, ওই অবস্থা অনুযায়ী হলো একটা স্পিডে যাওয়া লাগতেছে। বেসিক্যালি একটা রোবটের হলো চলাফেরা না জিনিসটা, যে রোবটটা হলো একটা বেসিক্যালি গাড়ি।
তো এই ভিজুয়াল বা এই জিনিসগুলো যত উন্নত হবে, ন্যাচারাল রোবটের প্রবাবিলিটি তত বেড়ে যাবে। একটা গাড়ি যখন এইভাবে নিজের মন মতো হলো রাস্তায় চলতে পারবে, এর নেক্সট স্টেজটা কি? ওই জিনিসটাকে হলো ঘরের মধ্যে বা পৃথিবীর যে কোনো জায়গাতে দিয়ে তাকে হলো চলাফেরা করানো, তাই না? মানে গাড়ি না হয় তখন হইতে হইতে পারে যে তার মানে দুইটা পা আছে, দুইটা পায়ের নিচে চাকা আছে, চাকা দিয়ে চললো, মানে অথবা মানে মানুষের মতোই পা ফেলায় চললো। মানে ওগুলো হলো মেশিনারির দিকে চলে যায়, মেকানিক্যাল দিকে। বাট প্রোগ্রামেটিক্যালি কিন্তু কাইন্ড অফ জিনিসগুলো হলো সেম। তো এই রোবোটিক্স জিনিসগুলো হলো দিন দিন হলো আরো উন্নত হওয়া শুরু করবে এবং খুব মানে কাজে আসবে। মানে মানুষের মতো রোবট কিন্তু খুব ফাস্ট চলে আসবে, বুঝতে পারছো জিনিসটা? তো এখানে হলো তোমাদের কিছু অবজেক্টিভ আছে, এগুলো একটু দেখে নে। এগুলো আসলে মানে আমি আমার নিজেরই মনে থাকে না, আমি তোমাদেরকে কি পড়াবো। রোবটিক সর্বপ্রথম 1941 সালে, আই হ্যাভ নো আইডিয়া কবে আসছে আমি জানি না। এরপরে হলো যে রোবোটিক্সের জনক কি, এক্সেল বার্গ, এগুলো একটু দেখে নিও, বুঝতে পারছো জিনিসটা? বাট রোবটের মধ্যে কি কি থাকতে পারে, যেমন খুব মেইনলি জিনিসপত্রগুলো নিয়ে অলরেডি ডিসকাস করে ফেলছে। মোবিলিটি, না তাদের চলাফেরার সামর্থ্য থাকতে হবে। তাহলে মোশন, মোশন মানে হলো যে বিভিন্ন মানে মোশন দিতে পারবে, লাইক মনে করো ঘুরতে পারবে, রোটেট করতে পারবে, এই টাইপের। সেন্সিং, সেন্সিং মানে হলো যে তোমার রোবটকে তুমি মনে করো মুখে বলতে পারবে এই রোবট এদিকে আয়, তাহলে সে তার কি কি সেন্স লাগবে? কারণ আমাদের মুখের ভয়েসটাকে রেকগনিশন করতে হবে, তাই না? তার মানে তার হেয়ারিং রেকগনিশন লাগবে। সে যখন এইদিকে আসবে তখন তার দৃষ্টিভিত্তিক সেন্সিং লাগবে, তাই না? বুঝতে পারছো জিনিসটা? ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে হলো যে এই রোবট এইদিকে আয়, এটা বললাম, তার ভিতরে শব্দটা গেল, তার অ্যানালাইসিস করতে পারতে হবে না যে শব্দটার মানে কি। এখন এই অ্যানালাইসিস কিন্তু, ইন্টেলিজেন্স কিন্তু অলরেডি বিভিন্ন এলএলএম এর মাধ্যমে চলে আসছে। যেমন আমি যদি জেমিনিকে জিজ্ঞেস করি, দেখো কি উত্তর দেয়। এই জেমিনি এইদিকে আয়, দেখি কি উত্তর দেয়। আজ আমার লোকেশন টোকেশন সব বের করে বলে দিছে যে এইদিকে এখানে চলে আসতেছে। বুঝতে পারছো জিনিসটা? সে কিন্তু বুঝতে পারছে যে আমি কি বলছি, যে এইদিকে আসতে বলতেছে আমার, তার মানে আমার লোকেশন জানা লাগবে। বুঝতে পারছো? জেমিনির কিন্তু অলরেডি এই ইন্টেলিজেন্সটা আছে। এখন বেসিক্যালি হলো রোবটের সাথে সবগুলো আসলে একত্রিত করলেই হয়ে যাবে। বুঝতে পারছো? মোবিলিটি জিনিসটা চলে আসবে যদি অটোমেটিক ড্রাইভিং জিনিসটা চলে আসে। মোশন জিনিসটা অলরেডি আছে, সেন্সিং জিনিসটা অলরেডি আছে। এখন জাস্ট সবগুলো একত্রিত করে একটা আমাদের হিউম্যান লাইক রোবট বানানো লাগবে। বুঝতে পারছো জিনিসটা? তো রোবটের কোথায় ম্যানুফ্যাকচারিং কাজে অবশ্যই আছে। যে বর্তমানে খেয়াল করছো যে চাইনা হলো যে ডার্ক এরাতে চলে গেছে, একটা ওয়ার্ড রিসেন্টলি চলে আসছে। বুঝতে পারছো জিনিসটা? চাইনা আর ডার্ক ফ্যাক্টরি, বুঝতে পারছো? চাইনা ডার্ক ফ্যাক্টরি নামে একটা জিনিস আছে, যেখানে হলো মানুষ কাজ করে না, রোবট কাজ করে। বুঝতে পারছো জিনিসটা? এই ফ্যাক্টরিটা দেখতে পারতেছো, এই ফ্যাক্টরিটাতে কোনো আহ, মানুষ কাজ করতেছে না, এই ফ্যাক্টরিটাতে হলো রোবট কাজ করতেছে। মানে কোনো আলো নাই, কিছু নাই। যেমন আরেকটা ফ্যাক্টরি, এখানে কোনো আলো নাই, কিছু নাই, রোবট কাজ করতেছে। কারণ কি, রোবট কিন্তু ইনফ্রারেডের মাধ্যমে কাজ করে, চোখে দেখতে পারে, সো তাদেরকে আলাদা আলোর প্রয়োজন নাই। কি ভয়াবহ না, যে মানুষ রিপ্লেস হয়ে যাচ্ছে ম্যানুফ্যাকচারিং থেকে, রোবটের মাধ্যমে কাজ করা হচ্ছে। যে কোনো ধরনের বিপজ্জনক কাজে কিন্তু রোবট অলরেডি ইউজ করা হয়, যেমন মহাকাশ অভিযানে বা এগুলোতে কিন্তু মানে প্রচুর রোবট ইউজ করা হয়। কারণ কি, মানে এখানে মানুষ গিয়ে বেঁচে আসবে কিনা এগুলোর কোনো গ্যারান্টি নাই। তারপর ভারী শিল্প কারখানায়, মানে ভারী শিল্প কারখানা অনেকটা অনেকটা ম্যানুফ্যাকচারিং বিপজ্জনক কাজের মধ্যেই পড়ে। পুঙ্খানুপুঙ্খানু, যেখানে অ্যাকুরেসি অনেক অনেক লাগে। মানুষ যে যাই বলুক, মানে যে মানুষ কিন্তু মাত্রই ভুল করে। বুঝতে পারছো জিনিসটা? আমি আমি যেখানে গুগলে জব করি, এখানে হলো আমাদের একটা কনসেপ্ট আছে যে মানে ডোন্ট বি এ হিরো, মানে হলো মানুষ ভুল করবেই, সো তোমার নিজেকে হিরো বানাইতে যায় না। বুঝতে পারছো জিনিসটা? কারণটা কি, যে মনে করো যে আমার মানে 100টা কমান্ড লেখা লাগতে পারে, 100টা কমান্ড আমি লিখতে ভুল করতেই পারি, মানে একটা জায়গায় একটা টাইপও মিস্টেক হয়ে যাইতে পারে। এর মানে এর ফলে বিশাল ঝামেলা হইতে পারে। তো মানুষ ভুল করবেই, তার মানে এখানে হলো যে আমরা মানে হিরো হইতে যাব না যে আমি ভুল ভুল নাই, আমি আমি ভুল করব না, এই টাইপের না। আবার আরেকটা কনসেপ্ট চলে আসে, যে হলো যে তোমার মানে দোষ দেওয়া যাবে না, যে হ্যাঁ তুমি তুমি এই ভুলটা করছো না। এখানে তার রেসপন্সিবিলিটি আছে যে তার না করা লাগতো, কিন্তু মানুষ মাত্রই ভুল করে, সো এই জিনিসটা হইতেই পারে। এর মানে হলো সমস্যাটা অটোমেশনের। বুঝতে পারছো জিনিসটা? সমস্যাটা হলো অটোমেশনের, যে আমাদের এনাফ অটোমেশন নাই যে মানুষের ভুলটাকে ধরতে পারবে। বুঝতে পারছো জিনিসটা? এই যেসব কাজে খুবই মানে অ্যাকুরেসি লাগে, এসব কাজে রোবট প্রচুর ইউজ করা হয়। বুঝতে পারছো জিনিসটা? কারণ কি, রোবট কিন্তু ভুল করবে না। আমি একটা প্রোগ্রাম লিখলে ওই প্রোগ্রাম অনুযায়ী সে বারবার একই কাজ করতে থাকবে। বুঝতে পারছো জিনিসটা? মেইল ডেলিভারি, ঝুঁকিপূর্ণ নিরাপত্তার কাজে, এই যে ডিফেন্সে প্রচুর ইউজ করা, এটা খুব ভালো মতোই জানো।
পুলিশের সাহায্য করে। বর্তমানে দেখবো যে পুলিশের সাথে রোবট চলে আসছে, চায়নাতে এটা প্রচুর আছে। পুলিশ রোবট দেখে সার্চ দিলেই দেখবা যে চলে আসবে। এই যে দেখছো পুলিশের সাথে এখানে রোবট টোবট সব চলে আসছে, এই যে রোবট পুলিশ। তো এই এই জিনিসগুলো হলো প্রচুর আস্তে আস্তে চলে আসছে সামরিক ক্ষেত্রে। তো অবশ্যই যেটা বললাম যে ডিফেন্স, মানে তোমাদের বইয়ের আমি সমস্যাটা জানি, নিরাপত্তার কাজে সামরিক ক্ষেত্রে এগুলো আসলে আলাদা করে কেন উল্লেখ করছে। এগুলো হলো যে ইন্ডাস্ট্রিতে প্রয়োগ। আর সবচেয়ে নিশ যে প্রয়োগ আমরা চিন্তা করি কিন্তু কেউ এটা নিয়ে ভাবেই না, সেটা হলো ঘরোয়া কাজে। বুঝতে পারছেন? খুব কম মানুষ এটা নিয়ে ভাবে, কারণ হলো এই সেক্টরটা খুব ছোট। কয়টা মানুষ ঘরোয়া কাজে রোবট কিনবে? তোমাকে যদি বলে যে একটা রোবট শেফ তোমাকে রান্না করে দিবে, কিন্তু এই রোবটের দাম 1 কোটি টাকা, কেউ কিনবে? কেউ কিনবে না, তাই না? খুব কম মানুষ কিনবে। চিকিৎসায় অলরেডি দেখাইলাম যে ইউজ করা হয়, মহাকাশে অলরেডি ইউজ করা হয়। তো এগুলো হলো রোবটের। তো রোবটের কোম্পানিগুলো এখানে বলছে যে বোস্টন ডাইনামিক্স, মানে অনেক কোম্পানি আছে, এগুলো আসলে এগুলো কাজের না, এগুলো কেন দিচ্ছে আমি জানি না। রোবট সোফিয়া এগুলো আসলে কোনো কাজের না। এরপর নেক্সট কনসেপ্ট আসলো ক্রায়ো সার্জারি, তাই না? ক্রায়ো সার্জারি কি জিনিস, তাই না? ক্রায়ো সার্জারি আসলে কি জিনিস? ক্রায়ো সার্জারি, ক্রায়ো সার্জারি বলতে বেসিক্যালি বোঝায় যে এটা আসলে আইসিটির সাথে ততটা রিলেটেড না, কিন্তু এটার ম্যানুফ্যাকচারিংটা হলো আইসিটির সাথে রিলেটেড। ক্রায়ো সার্জারি হলো যে তোমার কোন একটা অংশে, মনে করো মানে তোমার সেল খারাপ, ওই সেলটাকে ঠান্ডা করে হলো ওই সেলটাকে কেটে বের করে ফেলবে, যেন কোনো বডির উপর কোনো ইম্প্যাক্ট না পড়ে। তো এই জিনিসটা কিন্তু খুব ট্রিকি। কারণটা কি, যে এই ক্রায়োসার্জারি যে মেশিন টেশিন বা অবজেক্ট এগুলো তৈরি করতে আসলে অনেক অ্যাকুরেসির প্রয়োজন, এবং এগুলো তো হলো বেসিক্যালি মানুষের বদলে তোমার মেইনলি রোবট টাইপের জিনিসপত্র ইউজ করে হলে এই জিনিসগুলো তৈরি করা হয়। বুঝতে পারছো জিনিসটা? ক্রায়োসার্জারি মেইনলি এই জায়গাতেই হলো তোমার আইসিটির লাগে, যে অটোমেশনের কাছে। এখানে অনেক কিছু দিচ্ছে, বাট এই আমি জানি না আইসিটিতে কেন ক্রায়োসার্জারি সার্জারি পার্থক্য লাগবে। তোমরা একটা ইজিয়ার বই ফলো করো, আমার মনে হচ্ছে এই বই অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। তো এই যে ক্রায়ো সার্জারিতে আরেকটা জিনিস ব্যবহার হয়, সেটা হলো এমআরআই। এমআরআই প্রচুর ব্যবহার করা হয়, তাই না? কারণ ওই যে ক্রায়ো সার্জারির যেই সার্জারি, এই যে ক্রায়ো সার্জারিতে যেই মেশিনটা ইউজ করে হলো মানে তোমার এখানে মানে ঠান্ডা করে জিনিসটা কেটে ফেলা হবে। তো কোন ভুল কোষ করলে কিন্তু ঝামেলা, তাই না? তো এই জন্য হলো যে এমআরআই করে দেখা হয় যে কোন জায়গাটাতে এক্স্যাক্টলি লাগবে। তো এই জিনিসগুলো এমআরআই তো প্রচুর মানে কম্পিউটার রিলেটেড জিনিস, তাই না? এই জন্য আসলে এই জিনিসটা দিচ্ছে এখানে। এরপর হলো যে আরেকটা রিসেন্ট ট্রেন্ড হলো স্পেস এক্সপ্লোরেশন এক্সপ্লোরেশন, তাই না? এই জিনিসটা প্রচুর শুনছো, তাই না? যে এলন মাস্ক হলো মঙ্গল গ্রহে মানুষ পাঠায় ফেলবে, তাই না? স্পেস এক্সপ্লোরেশন। তো এই 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 রিলেটেড একটা খুব সুন্দর একটা মুভি আছে, মুভিটার নাম ভুলে গেলাম, ধরো মঙ্গল গ্রহের নাম কি? হ্যাঁ, দ্য মার্শিয়ান, এটা মঙ্গল গ্রহের রিলেটেড একটা মুভি। বুঝতে পারছো জিনিসটা? গ্র্যাভিটি, এখানে হলো যে মানে স্পেসে গিয়ে একজন হারাই গেছিল, মানে হারাই গেছিল বলতে মানে ঝামেলা হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই টাইপের একটা। ইন্টারস্টেলার হলো যে স্পেস টাইম ট্রাভেল রিলেটেড। ধরো জিনিসটা এই এই মুভিগুলো হলো স্পেস এক্সপ্লোরেশন রিলেটেড। মোটামুটি দ্য মার্শিয়ান হলো মেইনলি একটা বিশাল একটা স্পেস এক্সপ্লোরেশন রিলেটেড। তো স্পেস এক্সপ্লোরেশনে আসলে আইসির প্রচুর প্রয়োগ। কারণটা কি? কারণটা হলো যে স্পেসে যে মহাকাশযান যাবে সেটাকে কন্ট্রোল করবে কে? মানে একটা মানুষ কি সবসময় ওটাকে কন্ট্রোল করবে? না, রোবটের মাধ্যমে কন্ট্রোল করা হয়। ইভেন আজকালকার যে বিমান চলে, বিমান কিন্তু মানুষ কন্ট্রোল করে না, জাস্ট ল্যান্ডিং এবং আকাশে ওঠার সময় হলো তোমার বিমানটাকে মানুষ কন্ট্রোল করে, এর বাইরে সবসময় মেশিনের মানে কম্পিউটারই কন্ট্রোল করে। বুঝতে পারছো জিনিসটা? তো এই এই সব কাজে যে যেই কাজগুলো হলো যে খুবই অটোমেশন রিলেটেড, মানুষের ভুল করার সম্ভাবনা আছে কিন্তু একটা রোবটকে দিলে সে ভুল করবে না, এগুলো প্রচুর হলো মানে ইউজ করা হয়। তো স্পেসে হলো একই কাজে হলো রোবটের ইউজ করা হয়। রোবটের অক্সিজেন লাগে না, তাই না? একটা বড় সড়ো জিনিস হলো রোবটের অক্সিজেন লাগে না।
এবং ছোট একটা রোবট মনে করে 100-200 কেজি ওজন ইজিলি নিতে পারবে, যেটা মানুষ পারবে না, তাই না? মানুষের লিমিটেশন আছে, রোবটে কিন্তু ওই লিমিটেশন কিছু কিছু ক্রস করতে পারবে। তো এই জন্য স্পেস এক্সপ্লোরেশনে মানুষের বদলে রোবটকে ইউজ করা হয়, তাই না? কারণ মানুষকে তোমার যদি মনে করো জিরো গ্র্যাভিটিতে নিয়ে যাওয়া হয়, ওইটার আর অ্যাডজাস্ট করার জন্যই হলো মানুষের ট্রেনিং লাগে হলো বছরের পর বছর, বুঝতে পারছো? মানুষ হলো 6000 মিটার উপরে উঠলেই বমি করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, বুঝতে পারছো জিনিসটা? বিভিন্ন জায়গায় পাহাড়ের সামিটের কথা শোনো না, এগুলো কিন্তু অক্সিজেন কম থাকে দেখে হলো 6-7 হাজারের মিটারে গেলে দেখবা যে অনেক মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, মানে একটা জায়গায় গিয়ে রেস্ট নেওয়া লাগতেছে, কারণ কি অ্যাডজাস্ট করা লাগে হাইটের সাথে। তাহলে চিন্তা করো জিরো গ্র্যাভিটিতে গেলে কি হবে, ওটা তো আরো অনেক পরের জিনিস। তো মানুষের অনেক লিমিটেশন আছে, এই লিমিটেশনগুলোর জন্য হলো আসলে প্রচুর রোবট ইউজ করা হয় হলো স্পেস স্পেস এক্সপ্লোরেশনে, বিভিন্ন মহাকাশযান চলাতেও হলে স্পেস এক্সপ্লোরেশন ইউজ করা হয়। তো এই আইসিটির প্রয়োগটা বুঝতেই পারতেছো। এরপরে নেক্সট জিনিসটা আসে হলো যে আইসিটি প্রোডাকশন সিস্টেমে হলো আইসিটি। তো প্রোডাকশন সিস্টেমে হলো প্রচুর আইসিটি ইউজ করা হয় কিভাবে, এটা এতক্ষণ আসলে অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি। চাইনিজ ডার্ক ফ্যাক্টরির কথা বললাম, তাই না? চায়না ডার্ক ফ্যাক্টরি মানে হলো যে ওই ফ্যাক্টরিতে খালি রোবটই আছে, আর কিছু নাই, বুঝতে জিনিসটা? এখন আরেকটা জিনিস হলো যে প্রোডাকশন সিস্টেমে তো জাস্ট মানে তোমার ম্যানুফ্যাকচারিং থাকে না, তাই না? ম্যানুফ্যাকচারিং বাইরে বাইরে কি আছে, ম্যানুফ্যাকচারিং জিনিসপত্র হলো তোমার কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে, কাস্টমারের সাথে ডিল করতে হবে। তো এই ডিলিংগুলো হয় কিভাবে, আইসিটি নির্ভর, তাই না? এখন সবকিছু ইন্টারনেটের মাধ্যমে হয়, তোমরা কিছু অনলাইনে কিনতে যাও, তাই না? এটা কিন্তু প্রোডাকশন সিস্টেমেরই অন্তর্গত, তো বুঝতে পারছো জিনিসটা? এরপরে হলো যে তোমাদের বিভিন্ন বিল্ডিং ডিজাইন এগুলো হলো যে ক্যাডের মাধ্যমে ইউজ করা হয়, তাই না? কম্পিউটার এইডেড ডিজাইন, আমি আসলে এত ডিটেল জানি না, এগুলো হলো সিভিলের মানুষজন হয়তো ভালো বুঝবে। তো ক্যাম এগুলোর মাধ্যমে হলো বিভিন্ন মানে ইঞ্জিনিয়ারিং ডিজাইন করা হয়। এরপরে হলো এই ডিজাইনগুলোকে হলো যে টেস্ট করা যায় খুব সম্ভবত, যে এইটা কেমন ডিজাইন হয়েছে, কতটুকু লোড নিতে পারবে, হ্যান ত্যান, এইগুলো হলো কম্পিউটার ব্যবহার করে করে। এরপরে হলো যে কারণ কি মানে এগুলো তো মানুষ নর্মালি ম্যাথ করে করতে গেলে দেখবো বছরের পর বছর লাগতেছে, কম্পিউটার ব্যবহার করে করলে খুব ফাস্ট এগুলো বের করা যায়। এরপর হলো যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, যেটা বললাম রোবটের জিনিসপত্র, এটা হলো ম্যানুফ্যাকচারিং এর জন্য। আরেকটা হলো যে পিএলসির মাধ্যমে এটা করা হয়, পিএলসি রোবটের একটা পার্ট। এরপর হলো পণ্যের মান নিয়ন্ত্রণ, শিল্পক্ষেত্রে উৎপাদন, মানে পণ্যের মান নিয়ন্ত্রণে রোবট ইউজ করা, মানে এটা খুব অবভিয়াস, রোবট তো না, আইসিটি যে ইউজ করা হবে, তাই না? তো কৃষি প্রযুক্তিতে আসলে এটা আরেকটা বড়সড় প্রয়োগ আছে। আগেকার যুগে মনে করো 1 বিঘা জমিতে যতটুকু ধান জন্মাইতো, এখনকার আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা কিন্তু অনেক বেশি হচ্ছে, কারণ কি বিভিন্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হ্যান পরীক্ষা ত্যান পরীক্ষা করে মানে জিনিস মানে শস্যগুলো আরো উন্নত হচ্ছে, বিভিন্ন ঝড় বৃষ্টির মধ্যেও টিকে থাকতেছে, উৎপাদন ক্ষমতা বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো জিনিসটা? এরপরে হলো যে আহ, তোমার বিভিন্ন ঘূর্ণিঝড় টুর্নিঝড় এসবের পূর্বাভাস আমরা ইন্টারনেটের মাধ্যমে খুব ফাস্ট দিতে পারতেছি, এগুলোই হলো যে কৃষিক্ষেত্রে প্রচুর প্রচুর প্রয়োগ। এগুলো আসলে নিজের মন মতো মানে মনের মাধ্যমে মিশিয়ে লিখে যাবে, বুঝতে পারছো জিনিসটা? এখানে মানে কি লিখবা আমি জানি না। তো কারণ মানে এগুলো মুখস্থ করার কিছু নাই অ্যাকচুয়ালি। তো আরেকটা জিনিস হলো যে আরফিড জিনিসটা তোমাদের এখানে কেন দিচ্ছে আমি জানি না, বাট আরফিড হলো কাইন্ড অফ সিকিউরিটি মেকানিজম, বুঝতে পারছো জিনিসটা? আরফিড হলো যে রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন। আরফিড বেসিক্যালি হলো তোমাদের একটা কাগজ বা মনে করো যে বাংলাদেশের একটা সমস্যা বলতে পারি, যে বাংলাদেশে না আসলে পৃথিবীর সব দেশে এই সমস্যাটা, যে বিভিন্ন দোকানে কাপড় দেখতে দেখতে মানুষ একটা কাপড় মনে করো যে মানে ঢুকে নিল কোথাও, বা নিজের জামার ভিতরে ঢুকে নিল, কেউ কি টের পাবে? হ্যাঁ টের পাবে, সিসি ক্যামেরার মাধ্যমে কেউ যদি সবসময় দেখে। তো এই জিনিসটা খুবই মানে টায়ারসাম প্রসেস না, যে একদম সিসি ক্যামেরার দিকে তাকায় আর তাকায় থাকার জন্য লোক লাগতেছে। তো এই জন্য মানুষ যে জিনিস আরফিড নামে একটা জিনিস ইউজ করে। আরফিড হলো বেসিক্যালি হলো যে তোমাদের এই যে মানে তোমাদের এই বারকোড দেখছো না, কাইন্ড অফ একটা বারকোড, বাট এটার রেডিও ফ্রিকোয়েন্সি আছে। তো এটার সুবিধাটা কি? সুবিধাটা হলো যে এই আরফিডের মাধ্যমে তোমাদের বিভিন্ন একটা মেশিনারি থাকতে পারে যে হলো বারবার এটা স্ক্যান করবে। সাপোজ মনে করো যে কোন একটা বারকোড সেল হয়েছে কি হয়েছে না, সে কিন্তু ডাইরেক্টলি তাহলে স্ক্যান করে গেট দিয়ে যখন কেউ বের হয়ে যাবে তখন কিন্তু এটা টের পাওয়া পসিবল। গেট দিয়ে বের হওয়ার সময় বেসিক্যালি একবার স্ক্যান করবে, স্ক্যান করে দেখবে এটা সেল হয়েছে কি হয় নাই। যদি না হয় তাহলে এখানে ম্যানুয়ালি স্ক্যান করা লাগে না, এটা তুমি যেখানেই রাখো অটোমেটিক স্ক্যান হয়ে যায়, বুঝতে পারছো জিনিসটা? তো
এই সিস্টেমটা তাহলে অটোমেটিক্যালি আরপিড স্ক্যান করে দেখতে পারে যে এটা সেল হয়েছে কি হয় নাই, না হইলে সাথে সাথে একটা অ্যালার্ম বাজাবে, গেটের দারোয়ান চেক করবে যে লেট মি চেক ইউ, এরপরে দেখবে যে সেল ছাড়াই জিনিস নিয়ে যাচ্ছে, তাই না? খুবই কাজের একটা জিনিস। তা তোমাদের আরপিডের কিছু জিনিসপত্র দেখায়। হুম। এই যে খুব সিম্পল একটা জিনিস না, জাস্ট বেসিক্যালি সব শপিং ট্যাগ, কিন্তু এটাতে একটা আরফিড বসানো আছে। বুঝতে পারছো জিনিসটা? আরো মানে আধুনিক আরফিড আলো এই বড় বড় এই যে এই টোকেন আলা জিনিসপত্রগুলো, বেসিক্যালি আরফিড হলো প্রচুর ইউজ করা হয়। এইগুলো টোকেন আলা এই যে এইগুলো ইউজ করা হয় হলো রিইউজের জন্য, তাই না? এই জিনিসগুলো রিইউজ করতে পারি, তাই না? এই জিনিসগুলো রিউজ করা যায়। কারণ কি, সেল হওয়ার পরে এই জিনিসটা আমরা ব্যাক নিয়ে আরেকটা জিনিস কাপড়ে বসায় দিতে পারি, বুঝতে? বাট এটার একটা সমস্যা হলো যে এটা হলে সেল হয়ে গেলে, যেহেতু মানে এটার সাথে লাগানো আছে, এটা সহজ চলে যায়। এই দেখছো উপরে কোনো আরফিড লেখা আছে, বেশি একটা কাগজ, তাই না? ট্যাগের সাথে লাগানো আছে। এনিওয়ে, এটা হলো আরফিড। এখন আরফিডও আসলে প্রোডাকশনের মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি, আসলে দেয়াটা ভুলো না। তো যাই হোক, এরপরে হলো যে প্রতিরক্ষা, ডিফেন্সে তো বললামই যে ডিফেন্সে কিভাবে ইউজ করা হয়, তাই না? ড্রোন থেকে শুরু করে, প্লেন থেকে শুরু করে তোমাদের রোবট, সবগুলি হলো আসলে আইসিটির অন্তর্গত। এরপর হলো যে যোগাযোগের তো আর একটা ব্যাপার স্যাপার আছে, যে গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান। এরপর হলো স্যাটেলাইটের মাধ্যমে দেখা যে সৈন্যরা কোন দিকে কই থেকে আসতেছে, রাডার থেকে শুরু করে, মানে ডিফেন্স ইন্ডাস্ট্রিটা হোললি আইসিটির উপর এখন ভিত্তি করে দাঁড়ানো, বুঝতে পারছো জিনিসটা? এবং ডিফেন্সে প্রচুর গবেষণা হয় আইসিটি রিলেটেড। ইন্টারনেট আসছিল হলো যে ডিফেন্সের গবেষণা থেকে। তোমরা অবাক হবা যে অনেক আবিষ্কারই কিন্তু আসলে ডিফেন্সের গবেষণা থেকে আসছে। ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে মানুষজনের এত বেশি মানে দরকার ছিল যে মানে ডিফেন্সের অধিকাংশ গবেষণা আসলে ডিফেন্সের জন্যই হয় কাইন্ড অফ। এক সময় হইতে, এখন হয়তো বড় বড় কোম্পানিগুলো হলো অন্য পারপসেও করে, বাট ডিফেন্সের জন্য প্রচুর করে। তো এই জিনিসগুলো হলো যে ডিফেন্সে হলো আইসিটির প্রয়োগ। এছাড়া আরো কিছু কিছু ব্যাপার স্যাপার আছে। সাপোজ মনে করো যে ডিফেন্সের একটা জিনিস খেয়াল করবা যে কোন একটা বড় কোম্পানি, সাপোজ মনে করো যে গুগল বাংলাদেশ একটা অফিস খুলতে চাই, কোন জায়গাটাতে খুলবে? এমন একটা জায়গায় খুলবে যার আশেপাশে হলো যে একটা ডিফেন্স মানে গবেষণা টাইপের কিছু একটা আছে। কারণ কি, ওই আশেপাশে হলো অনেক বুদ্ধিমান মানুষজন পাবে। তো তার একটা কোম্পানি যখন খুলবে তখন হলো তাদের লাগবে হলো যে বুদ্ধিমান মানুষজন, যেন তাদেরকে বেশি স্যালারিতে আনতে পারে, তাই না? তো এই জন্য দেখা যায় যে ডিফেন্স ইন্ডাস্ট্রির আশেপাশে হলো যে বিশাল মানে শহর গড়ে ওঠে পৃথিবীর সব দেশেই। এনিওয়ে, এরপরে নেক্সট যে জিনিসটা হলো যে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স জিনিসটা আসলে কি জিনিস? বায়োমেট্রিক্স কিন্তু খুবই ইজি। এটা আসলে তোমরা এত বেশি পড়ছো যে না বুঝাইলেও মনে হয় তোমরা বুঝতে পারো। বায়োমেট্রিক্স মানে হলো যে বায়োলজিক্যাল আইডেন্টিটি ব্যবহার করে কাউকে আইডেন্টিফাই করা। বায়োলজিক্যাল আইডেন্টিটির মাধ্যমে কি কি পড়ে? ফিঙ্গারপ্রিন্ট, বুঝতে পারছো জিনিসটা? ফিঙ্গারপ্রিন্ট, এর হলো ফেসিয়াল রেকগনিশন, বুঝতে পারছো জিনিসটা? তো এগুলো হলো বায়োমেট্রিক্সের মধ্যে পড়ে। বায়োমেট্রিক্সের ফিঙ্গারপ্রিন্ট তো বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট ইউনিক হয়। এরপর হলো আইরিশ স্ক্যানিং। যদি আইরিশ স্ক্যানিংটা এখন আর ইউজ হয় না খুব একটা, বাট ফেসিয়াল রেকগনিশনটা প্রচুর ইউজ হয়, ফিঙ্গারপ্রিন্ট এখনো প্রচুর ইউজ হয়, বুঝতে পারছো জিনিসটা? তো এগুলো হলো মানে কম্পিউটার সায়েন্সেরই ব্যাপার, বুঝা যাচ্ছে যে কারো একটা ফিঙ্গারপ্রিন্ট সেভ রাখতে হবে, মানে বিশাল একটা ডাটা পাইপলাইন বানাইতে হবে, চেক করতে হবে। মনে করো যে মানুষ বাংলাদেশের 16 কোটি মানুষ, তাহলে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে 16 কোটি মানুষের মধ্যে কার ফিঙ্গারপ্রিন্ট, এটা কেমনে মানে কত সময় লাগবে চিন্তা করছো? কম্পিউটারের তো অনেক সময় লাগার কথা এটা স্ক্যান করতে। এইগুলো তো আইসিটির মানে প্রচুর প্রয়োগ আছে। ফেসিয়াল রেকগনিশন হলো এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে একটা হলো মানুষের ফেসকে আইডেন্টিফাই করা যায়। যেমন মানুষের একটা ফেসের আসলে মানে এটা করলে যে আমি আসলে গুগলের আগে যে কোম্পানিতে জব করতাম সেটা হলো টাইগার আইটি। টাইগার আইটিতে
টাইগার আইটি হলো যে বাংলাদেশের এনআইডি রিলেটেড যত ফেসিয়াল রেকগনিশন সব কিছু কাজ করতো। তো আমরা এখন যেভাবে কাজ করতাম বা মানে স্ট্যান্ডার্ড ওয়াই হলো ফেসিয়াল রেকগনিশন, যেটা বলে যে মনে করো যে মানুষের চেহারার 68টা পয়েন্ট এইভাবে হলো মানে বের করা, এগুলোর 68 পয়েন্ট রেকগনিশন বলে। 68টা পয়েন্টের একটা হলো 3D গ্রাফ বানায় ফেলে তারা আন্ডার দ্য হুড। 3D গ্রাফ বানায় ফেলে এটার একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন বানায়। এই ভেক্টর রিপ্রেজেন্টেশন থেকে তারা দেখে যে এই ভেক্টর রিপ্রেজেন্টেশনের কাছাকাছি রিপ্রেজেন্টেশন কার আছে। প্রত্যেকটা মানুষের এই রিপ্রেজেন্টেশনটা ইউনিক হয়। সো আমি যদি আজকে এই রিপ্রেজেন্টেশন দিই, কালকে যদি আবার ছবি তুলি, সেম রিপ্রেজেন্টেশন পাবো না, কিন্তু আমার আগের রিপ্রেজেন্টেশনের খুব কাছাকাছি আরেকটা রিপ্রেজেন্টেশন পাবো। তো ওরা হলো কাছাকাছি ভেক্টরটাই খোঁজে, খুঁজে হলো বলে যাচ্ছে এটা হলো এই মানুষ। তো এটা হলো ফেসিয়াল রেকগনিশন। তো ফেসিয়াল রেকগনিশন হলো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো এটা হলো এখন মোটামুটি সব জায়গাতেই থাকে, তাই না? যে কোনো ফোন থেকে শুরু করে, বাট ফোনের সাথে ন্যাশনাল আইডি কার্ডের একটু ডিফারেন্স আছে। কারণ ফোনে হলে একটা ফোন মানুষ 2-3 বছর ইউজ করে, 2-3 বছরের চেহারা চেঞ্জ হয় না, কিন্তু ন্যাশনাল আইডি কার্ডে একটা মানুষ আজকে ছবি তুললে 20 বছর পরে ওই বুঝতে পারতে হবে যে আচ্ছা এটা সেম মানুষে। এখানে একটু ঝামেলা আছে, তাই না? তো যাই হোক, এগুলো হলো বায়োমেট্রিক, তাই না? এখানে হলো এই জিনিসগুলোই বলছে, এত ডিটেলস কেন দিছে আমি জানি না। এই যে যেখানে তোমাদের এই ফেস রেকগনিশন এই জিনিসটা দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং বায়োমেট্রিক হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এটা তো তোমাদের বলা হয় নাই। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আসলে সবার ইউনিক, বুঝতে পারছো জিনিসটা? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এই জিনিসটা একটু পরে আমরা আবার দেখব। ডিএনএ বলতে আসলে বোঝায় হলো যে মানুষের বিভিন্ন ফিজিক্যাল বৈশিষ্ট্যের একক। ধরো জিনিসটা একটা ডিএনএ, একটা হলো ডিএনএ তো ডবল হেলিক্স তো দেখছোই, তাই না? ডিএনএ ডবল হেলিক্স, আমার ছবি ছবি আঁকা খুব বাজে। এটা হলো একটা ডিএনএ, বুঝতে পারছো জিনিসটা? তো ডিএনএ এর একটা পোর্শনকে বলা হলো জিন। এরকম মানুষের জিন কতগুলো আছে, হিউম্যান জিন খুব সম্ভবত, হিউম্যান জিন কতগুলো আছে, হ্যাঁ, হিউম্যান জিন অলমোস্ট 20,000টা আছে, তাই না? তো জিএনের একটা পোর্শনকে বলা হলো জিন। এই একটা পোর্শন হলো একটা মানুষের ইউনিক বৈশিষ্ট্য ধারণ করে। সাপোজ মনে করো আমার চুলের কালার, এটার জন্য একটা জিন আছে। তাহলে ডিএনএর একটা পোর্শন হলো জিন। তাহলে এটা যদি একটা ডিএনএ হয়, তাহলে মনে করো যে এখানে অনেকগুলো জিন থাকবে। মনে করো এটা একটা জিন 1, এটা হলো মনে করো যে জিন 2, এটা মনে করো যে জিন 3, বুঝতে পারছো জিনিসটা? তো জিন হলো ডিএনএর একটা পোর্শন। তো এবং একটা একটা পোর্শন এক একটা বৈশিষ্ট্য কন্ট্রোল করে। তো আমার হলো মনে করো চুলের কালারের জন্য একটা জিন আছে। তো প্রত্যেকটা মানুষ দেখতে আলাদা হয় কেন? কারণ কি তাদের এতগুলো মানে ইউনিক বৈশিষ্ট্য থাকে যে এগুলোর কম্বিনেশন হলো খুবই ইউনিক হয়। বুঝতে পারছো জিনিসটা? তাহলে প্রত্যেকটা মানুষের জিন বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটাও হলো ইউনিক হবে না? তো এই জিনিসটা হলো ডিএনএ ম্যাচিং এ ইউজ করা হয়, যে দুইটা ডিএনএ ম্যাচিং করে দেখা যায় যে হলো যে তারা হলো একই মানুষের কিনা। ইভেন হলো প্যারেন্ট চাইল্ড রিলেশনও বোঝা যায় হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। কারণ কি প্যারেন্টের সাথে চাইল্ডের ডিএনএর খুব সম্ভবত একটা সার্টেন পার্সেন্টেজ মিল থাকা লাগে বা থাকবে, বুঝতে পারছো জিনিসটা? এগুলো হলো ম্যাথমেটিক্যালি প্রুভেন এবং চিকিৎসার মাধ্যমে প্রুভেন। এই জন্য হলো যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট প্রচুর প্রচুর ইউজ করা হয়। হুম, যমজদের আবার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণরূপে এক হয়, তো এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো এখন হলো আরেকটা মানে বায়োমেট্রিক ইউজ করা, সেটা ভয়েস রেকগনিশন। প্রত্যেকটা মানুষের ভয়েসও কাইন্ড অফ ইউনিক, যদিও জিনিসটা এখন কম্পিউটারের মাধ্যমে সিমুলেট করা যায়। তো এরপরে যে জিনিসটা আসে সেটা হলো যে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স আসলে কি জিনিস? বায়ো ইনফরমেটিক্স হলো যে তোমার বেসিক্যালি হলো যে মানুষের বায়োলজিক্যাল ইনফরমেশনের জন্য যেই আইসিটির প্রয়োগটা। বুঝতে পারছো বায়োলজিক্যাল ইনফরমেশন কি টাইপের হইতে পারে? মানুষের মোস্ট বায়োলজিক্যাল ইনফরমেশন হলো ডিএনএ থেকেই আসে, বুঝতে পারছো জিনিসটা? তাহলে ডিএনএ প্রোটিন স্ট্রাকচার, এখানে এটাই বলছে বিজ্ঞান শেষ হয় যে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থেকে এবং গাণিতিক বিজ্ঞানকে ব্যবহার করা হয়। বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস, কারণ কি ম্যানুয়ালি এই অ্যানালাইসিসগুলো না কেউ করতে পারবে না। একটা মানুষের শরীরে প্রোটিন কাউন্ট কতগুলো থাকতে পারে,
নাম্বার অফ প্রোটিন ইন ডিএনএ। জিন, আচ্ছা, মানে এটা ডিটেলসে না যায়, আমার আসলে খুব একটা আইডিয়া নেই। বাট মানে জিনিসটা হলো যে খুবই এনাফ হিউজ অ্যামাউন্টের ডেটা, এই ডেটাগুলো আসলে কেউ ম্যানুয়ালি পারে না, বুঝতে পারছো জিনিসটা। তাদের এই জিনিসগুলো করতে হয় হলো যে কম্পিউটারের মাধ্যমে। এই অ্যানালাইসিস করার বিজ্ঞানটাই হলো যে বায়োইনফরমেটিক্স। তো বায়োইনফরমেটিক্স হলো এই যে এখানেই বলছে বায়ো ডেটা সময় হলো ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক বিজ্ঞান সময়কে বলে জীব। বুঝতে পারছো জিনিসটা। তো হলো বায়োইনফরমেটিক্স আসলে কি কি থাকে, ডিএনএ থেকে প্রোটিন সিকোয়েন্স, প্রোটিন সিকোয়েন্স থেকে প্রোটিন স্ট্রাকচার, প্রোটিন স্ট্রাকচার থেকে প্রোটিনের কাজ। বুঝতে পারছো জিনিসটা। তো এই জিনিসটাই হলো যে বায়ো ইনফরমেটিক্স। তো বায়ো ইনফরমেটিক্সের এই অ্যানালাইসিসগুলো হলো প্রচুর কম্পিউটার ইউজ করে করা হয়। এবং এটা হলো খুব বিশাল একটা ফিল্ড, ফিউচারিস্টিক ফিল্ড। বুঝতে পারছো জিনিসটা। এই যে জিনোম সিকোয়েন্স, এটা যে শুধু মানুষের করা হয় এমন না। সাপোজ মনে করো যে পাটের, বা দেখছো যে পাটের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং করছিল বাংলাদেশের একটা বিজ্ঞানী, তাই না? এইগুলো নিউজও দেখো। এর মানে হলো যে তাদের সব ডিএনএ, সব মানে প্রোটিনের স্ট্রাকচার এবং যাবতীয় ইনফরমেশন হলো পার্টের পেয়ে গেছে। এখানে সুবিধাটা কি যে কেউ যখন চাবে জেনেটিক, বায়োইনফরমেটিক্স হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হলো প্রি রিকুইজিট। বুঝতে পারছো জিনিসটা। কারণ তুমি যদি এই জিনিসগুলো না জানো তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হলো জিন মডিফিকেশন। বুঝতে পারছো জিনিসটা। বায়োইনফরমেটিক্স এর পরের জিনিসটা আসে হলো যে জিন মডিফিকেশন, এই যে এরপরে হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসছে। তো তোমার যদি এই জিনিসটা ক্লিয়ার না হয় যে মানুষের ডিএনএ, প্রোটিন, জিন কি কি আছে, তুমি কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হলো যে একটা জিন হলো রিপ্লেস করে আরেকটা জিন বসানো, বা এই টাইপের কিছু একটা। এই যে এখানে কোনো একটা জীব থেকে নির্দিষ্ট জিন বহনকারী পৃথক করে অন্য একটা জীবে স্থানান্তর, তার মানে কি ডিএনএ একটা পোর্শন স্থানান্তর করে আরেক পোর্শন বসায় দিতেছে। এই জিনিসগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো তোমার আসলে বায়োইনফরমেটিক্স ছাড়া পসিবলই না। কারণ হলো ওই নলেজটা আসবে হলো বায়ো ইনফরমেটিক্সের ওই নলেজগুলো থেকে। তো পার্টের জিনোম সিকোয়েন্সিং করার সুবিধাটা কি, যে আমরা এখন মনে করো যে কোনো একটা পার্ট হলো যে এই রোগে আক্রান্ত, তাহলে আমরা দেখতে পারবো যে ওই রোগে হলো কোন ডিএনএ এর কোন পোর্শন হলো এফেক্টেড হয় এবং ওটাকে রিপ্লেস করে ফেলতে পারবো। তাহলে এমন একটা পাথ উদ্ভাবন করতে পারবো যে ওই পার্ট হলো কোনো রোগে আক্রান্ত হয় না। বুঝতে পারছো জিনিসটা। এরপর এমন হতে পারে যে একটা পার্ট হলো যে বন্যার পানিতে মানে ডুবে গেলেই নষ্ট হয়ে যায়, তাহলে এমন একটা পার্ট উদ্ভাবন করতে পারবো যা হলো পানিতে সহিংসু হবে। অনেক কিছু করা যায়, বুঝতে পারছো জিনিসটা। তো এটা হলো জেনেটিক মানে বায়োইনফরমেটিক্স। এরপর আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমাদের এই বইগুলোতে অনেক বেশি পরিমাণে আসে, এত ডিটেলসের আসলে দরকার নেই। এগুলো একটু পড়ে নিবা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি কি কাজে লাগে। এরপরে নেক্সট যে জিনিসটা আসলে ন্যানো, ন্যানো ন্যানো টেকনোলজি আসলে কই থেকে আসে। এটা তো পড়তো যে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, তাই না, মিলিমিটার, তাই না, মাইক্রোমিটার। এরপর মাইক্রোমিটারের পরে আসলে ন্যানোমিটার। বুঝতে পারছো জিনিসটা। তাহলে মাইক্রোমিটার হলো 10⁻⁻6 মিটার, ন্যানোমিটার হলো 10⁻⁹ তাহলে বুঝতে পারতেছো যে ন্যানোমিটার মানে কত ছোট একটা জিনিস। তো ন্যানো টেকনোলজি হলো যে যেগুলো হলো এক থেকে আহ, উম, একটা রেঞ্জ থাকে। যাই হোক, ন্যানো টেকনোলজি হলো যারা হলো ন্যানোমিটার স্কেলে কাজ করে। তো ন্যানো টেকনোলজিতে কেন হলো আলাদা আলাদা একটা জিনিস যে এগুলো হলো যে আ- আণবিক বা পারমাণবিক স্কেলে চলে যায়। ধরো জিনিস না, নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত বলো দেখি, যে একটা পরমাণুর মনে করো নিউক্লিয়াস, নিউক্লিয়াস না, মনে করো যে হাইড্রোজেন অ্যাটম রেডিয়াস। খেয়াল করো, হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস হলো 37 পিকোমিটার। তাহলে এখানে যদি আমরা একটু বড় পরমাণু দেখি, যে মনে করো যে ইউরেনিয়ামের দেখি, ইউরেনিয়ামের রেডিয়াস হলো 156 পিকোমিটার। ন্যানোমিটারের পরের স্টেজ হলো পিকোমিটার। মানে জিনিসটা হলো যে তাহলে ইউরেনিয়ামের রেডিয়াস হলো হলো 0.15 ন্যানোমিটার। তাহলে ইউরেনিয়াম পরমাণু রেডিয়াস। তাহলে ন্যানোমিটার স্কেলে আসলে সবকিছু চলে গেলে কি আণবিক বা পারমাণবিক স্কেলে চলে যাচ্ছে না? এই স্কেলে পদার্থের বৈশিষ্ট্য চেঞ্জ হয়।
বুঝতে পারছো জিনিসটা? আমরা বড় পদার্থে যে বৈশিষ্ট্য দেখি, ছোট স্কেলে ওই বৈশিষ্ট্যগুলো আসলে চেঞ্জ হয়। এই চেঞ্জের জন্য অনেক এক্সট্রা প্রপার্টি চলে আসে। এক্সট্রা প্রপার্টি চলে আসে, হয়তো দেখা যাচ্ছে যে ওই জিনিসটা হলো অনেক বেশি সুপার কন্ডাক্টিভ হয়ে যাইতে পারে, ওই জিনিসটার রেজিস্ট্যান্স জিরো হয়ে যেতে পারে, মানে অদ্ভুত সব প্রপার্টি চলে আসে। এই প্রপার্টিগুলোর স্টাডি হলো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির মাধ্যমে আসলে যে মানে অনেক কিছু করা পসিবল আর কি। এই যে বর্তমানকালে ইউজ করা হয় যে খাবারের, খাদ্য শিল্পে প্রচুর ইউজ করা হয়। এবার কম্পিউটার হার্ডওয়্যারে ইউজ করা হয়। ন্যানো রোবট হলো যে আহ, মানে এমন রোবট যেটা হলো মনে করো ট্যাবলেটের মতো, তুমি খাবা তোমার শরীরে গিয়ে অপারেশন করে দিয়ে চলে আসবে। বুঝতে পারছো জিনিসটা? আহ, তো যাই হোক, ন্যানো টেকনোলজির অনেক প্রয়োগ আছে এবং অনেক প্রয়োগ সামনে আসতেছে। আচ্ছা, এগুলোই হলো যে তোমাদের তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা। তাহলে নেক্সট ক্লাসে হলো তোমাদের আমি এটা শেষ করে যাব যে নৈতিকতা এটসেট্রা এটসেট্রা, তাহলে পড়াবো। ওকে, থ্যাংকস এভরিওয়ান।